এবার আমরা দেখতে পাচ্ছি ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এটাও হচ্ছে এসকিউএল এর অন্তর্গত একটি সাব ল্যাঙ্গুয়েজ বা সাব কমান্ড। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে যে কমান্ডগুলো রয়েছে, প্রথমটা হচ্ছে টেবিলে ডেটা এন্ট্রি করা। টেবিলে ডেটা এন্ট্রি করা অর্থাৎ ইনসার্ট কমান্ড। 2 নম্বর ডেটার পরিবর্তন করা বা আপডেট কমান্ড। 3 নম্বর টেবিল থেকে ডেটা মুছে ফেলা বা ডিলিট কমান্ড। সেই দুটো সাব ল্যাঙ্গুয়েজ আমরা শিখেছি, একটা হচ্ছে ডিডিএল এবং অপরটি হচ্ছে ডিএমএল। একটি হচ্ছে ডিডিএল ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আরেকটি হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এবং প্রথমে আমরা তুলনামূলক আলোচনা করব। প্রত্যেকটি কমেন্ট ধরে ধরে আমরা তুলনামূলক আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ক্রিয়েট এবং ইনসার্ট কমান্ডের মধ্যে। ক্রিয়েট এবং ইনসার্ট কমান্ডের মধ্যে পার্থক্য। ক্রিয়েট হচ্ছে ডিডিএল এর সাব কমান্ড এবং ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের সাব কমান্ড হচ্ছে ইনসার্ট। তাহলে ক্রিয়েট কমান্ডের মাধ্যমে কি তৈরি করা যায়? একটা গোটা টেবিল তৈরি করা যায়। শুধুমাত্র টেবিলের স্ট্রাকচারটা তৈরি করা যায়, টেবিলের কাঠামোটা তৈরি করা যায়। সেক্ষেত্রে শুধুমাত্র টেবিলের স্ট্রাকচারটা তৈরি হয়েছে, টেবিলের গঠনটা তৈরি হয়েছে এবং টেবিলের যে কলমগুলো রয়েছে সেই কলমের নামকরণ করা হয়েছে, রোল নাম্বার, এস নেম, এফ নেম, ক্লাস। কোথাও কিন্তু কোনো ডেটা ইনসার্ট করা হয়নি, টেবিলে কিন্তু কোনো ডেটা নেই। এবার আমরা দেখব ইনসার্ট কমান্ড। ইনসার্ট কমান্ড হচ্ছে টেবিলে ভ্যালু প্রবেশ করানো যায়, টেবিলে ভ্যালু সংরক্ষণ করে রাখা যায়। ইনসার্ট কমান্ড আমরা আগে শিখেছি, পূর্ববর্তী ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে ইনসার্ট কমান্ডের মাধ্যমে আমরা ভ্যালু অ্যাড করতে পারি, আমরা ডেটাবেসে ভ্যালু ইনসার্ট করতে পারি। যতগুলো ইনসার্ট কমান্ড আমরা ব্যবহার করব ঠিক ততগুলো রো তৈরি হবে, অর্থাৎ যতগুলো স্টুডেন্টের রেকর্ড সেট আমরা ইনসার্ট করব ঠিক ততগুলো রো তৈরি হবে। তাহলে ডিএমএল কি করে? টেবিলের রোয়ের ওপর কাজ করে। আর ডিডিএল কি করে? টেবিলের কলমের ওপর কাজ করে। অর্থাৎ টেবিলের গঠনগত পরিবর্তন করে হচ্ছে ডিডিএল, আর ডেটার ওপর যে কাজগুলো করে সেটা হচ্ছে ডিএমএল। একটি অল্টার কমান্ড, একটি আপডেট কমান্ড। এই কমেন্টগুলোকে আমরা পার্থক্যের আকারে দেখাচ্ছি এই কারণেই যে এই কমেন্টগুলো কিন্তু অনেকটা কাছাকাছি মনে হয়, আমাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব থেকে যায়। অনেক সময় আমরা গুলিয়ে ফেলি যে কোন কমেন্টটা ডিডিএল, কোন কমেন্টটা ডিএমএল, সেইটা সুস্পষ্টভাবে বোঝাবার জন্যেই এইভাবে পার্থক্যের মতো করে আলোচনা করেছি। একটি অল্টার এবং একটি আপডেট, দুটো যথেষ্ট কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এই দুটো কমেন্টের মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য রয়েছে। অল্টার কমান্ড টেবিলের গঠনগত পরিবর্তন করে। অল্টার কমান্ড টেবিলের গঠনগত পরিবর্তন করে, অর্থাৎ একটা টেবিল রয়েছে, টেবিলে 4টে কলম রয়েছে। অল্টার কমান্ডের মাধ্যমে আমরা কি করলাম? আরেকটা কলম তৈরি করলাম। তাহলে কি হলো? 5টা কলম হয়ে গেল। তাহলে নতুন কলম সংযোজন করতে পারি, কলমের নাম পরিবর্তন করতে পারি, কলম বাদ দিতে পারি। কলম যদি বাদ দিই তাহলে কি হলো? একটা কলম কমে গেল, 5টা কলম ছিল, 4টে কলম হলো। অর্থাৎ টেবিলের গঠনগত পরিবর্তন হলো। এবং টেবিলের ডেটা টাইপ পরিবর্তন করতে পারি। ধরে নিই এই ফিল্ডের ডেটা টাইপ ছিল নাম্বার, সেটাকে পরিবর্তন করে আমরা এটাকে ভ্যারক্যার করে দিলাম। পরিবর্তন করে এটাকে আমরা ভ্যারক্যার করে দিলাম। তাহলে এটাতেও কি হলো? টেবিলের গঠনগত পরিবর্তন হয়ে গেল। আর ডিএমএল কাজ করে টেবিলের রো সংক্রান্ত কাজ করে, টেবিলের রোগুলোর পরিবর্তন করে ডিএমএল। টেবিলের রো সংক্রান্ত কাজ করে হচ্ছে ডিএমএল, টেবিলের রো এর পরিবর্তন করে ডিএমএল। আপডেট কমান্ডের মাধ্যমে ডেটার পরিবর্তন হয়। ধরা যাক কোনো অ্যাট্রিবিউটে 7 লেখা রয়েছে, ক্লাস 7, সেখানে আমরা পরিবর্তন করে লিখতে পারি রোমান 7। তাহলে এতে কি হলো? টেবিলের ডেটার পরিবর্তন হলো। ধরা যাক কোনো স্টুডেন্টের নাম লেখা রয়েছে, তার নামের বানানটা ভুল হয়ে গেছে, তার নামের বানানটা ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ডেটা পরিবর্তন করতে পারি। তাহলে সেক্ষেত্রেও আমরা আপডেট কমান্ড ব্যবহার করতে পারি। আপডেট কমান্ডের মাধ্যমে আমরা টেবিলের ডেটার পরিবর্তন করতে পারি। একটা হচ্ছে ড্রপ এবং অপরটি হচ্ছে ডিলিট। দুটোরই কাজ হচ্ছে ডেটাকে বাদ দেওয়া। খুব কাছাকাছি দুটো কমান্ড, একটা হচ্ছে ড্রপ এবং অপরটি হচ্ছে ডিলিট। গুলিয়ে ফেলার সমূহ সম্ভাবনা রয়েছে। একটি ড্রপ এবং অপরটি হচ্ছে ডিলিট। ড্রপ হচ্ছে ডিডিএল কমান্ড এবং ড্রপে কি হয়? ডেটাবেস থেকে টেবিলটাকে ডিলিট করে দেয়। এই যে ডেটাবেস রয়েছে, এই ডেটাবেস থেকে পুরো টেবিলটাকে ডিলিট করে দিয়েছে। অর্থাৎ ডেটাবেসে এখন এই টেবিলটার আর কোনো অস্তিত্বই রইল না। অর্থাৎ এস বলে যদি কোনো একটা টেবিল ডেটাবেসে থেকে থাকে, তাহলে এই ড্রপ কমান্ড
ব্যবহার করার ফলে ডেটাবেসে এস বলে কোনো টেবিলের অস্তিত্বই আর থাকলো না। ডেটাবেসে এস বলে কোনো টেবিলের অস্তিত্ব আর থাকলো না, কারণ ডেটাবেস থেকে আমরা দেখতে পাচ্ছি ডেটাবেস থেকে পুরো টেবিলটা ডিলিট হয়ে যাচ্ছে। ডেটাবেস থেকে পুরো টেবিলটাই ডিলিট করে দিচ্ছে এই ড্রপ কমেন্ট। ডিলিট কমেন্ট কি করে? ডিলিট কমেন্ট মূলত একটি করে রো ডিলিট করে। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি ডিলিট কমেন্ট ব্যবহার করে প্রথম রোটাকে ডিলিট করতে চাই, তাহলে এই যে ডেটাটা ডিলিট হয়ে গেল, প্রথম রোতে MNOP ছিল, সেই ডেটাটা ডিলিট হয়ে গেল এবং সেটাই বাইরে বেরিয়ে গেল। টেবিলটার অস্তিত্ব কিন্তু এখনও বজায় আছে। এস বলে যে টেবিলটা, সেটা কিন্তু এখনও ডেটাবেসে রয়েছে। আর ডিলিট কমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র পার্টিকুলার ডেটাটা ডিলিট হচ্ছে, শুধুমাত্র রোটা ডিলিট হচ্ছে, কিন্তু টেবিলের অস্তিত্ব বজায় থাকবে। আমরা ডিলিট কমেন্ট ব্যবহার করে সমস্ত ডেটা যদি ডিলিট করে দিই, তাহলেও কিন্তু একটি ফাঁকা টেবিলের অস্তিত্ব থাকবে। টেবিলের সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে, কিন্তু একটি ফাঁকা টেবিল ডেটাবেসে থাকবে। সেখানে আমরা চেষ্টা করে আবার ইনসার্ট কমেন্টের মাধ্যমে আবার ডেটা ইনসার্ট করতে পারবো। কিন্তু এক্ষেত্রে ড্রপ কমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আমরা ইনসার্ট কমেন্টের মাধ্যমে কোনো ডেটা ইনসার্ট করতে পারবো না, কারণ টেবিলটার কোনো অস্তিত্বই নেই। আবার আমাদের টেবিল তৈরি করতে হবে। আমরা ইনসার্ট কমেন্টের মাধ্যমে সহজেই এই টেবিলে ডেটা প্রবেশ করাতে পারবো। এখানে কিন্তু নতুন করে আর টেবিল তৈরি করার দরকার পড়বে না এই ডিলিটের ক্ষেত্রে। তাহলে ডিলিট কি করে? ডেটা ডিলিট করে, সব ডেটা ডিলিট হয়ে গেলেও টেবিলের অস্তিত্ব বজায় থাকবে। আর ড্রপ কমেন্ট কি করে? ড্রপ কমেন্ট পুরো টেবিলটার অস্তিত্বটাকেই নষ্ট করে দেয়, পুরো টেবিলটাকেই ডিলিট করে দেয়। এসকিউএলের আমরা দুটো সাব ল্যাঙ্গুয়েজ দেখেছি, একটা হচ্ছে DDL, একটা হচ্ছে DML। আমরা 3 নম্বর একটা সাব ল্যাঙ্গুয়েজ আছে, সেটা আমরা দেখব। একটা হচ্ছে 3 নম্বর একটা সাব ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বা DCL। ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বা DCL। DCL কি হয়? ইউজারকে ডেটাবেস ব্যবহারের অনুমতি দেওয়া হয়, অর্থাৎ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যদি আমাকে ডেটাবেসে পরিবর্তন করতে দেয়, তবেই আমি পরিবর্তন করতে পারবো, না হলে কিন্তু পরিবর্তন করতে পারবো না। এই পারমিশনটা দেয় হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এসকিউএলের দুটো কমান্ড আছে মূলত, তার মাধ্যমে সেই পারমিশনটা দেয়, সেই অনুমতিটা দেয়। একটি হচ্ছে গ্র্যান্ট এবং অপরটি হচ্ছে রিভোক। একটি হচ্ছে গ্র্যান্ট কমান্ড এবং অপরটি হচ্ছে রিভোক কমান্ড। ডেটাবেস ব্যবহারের অনুমতি দেওয়া বা অনুমতি প্রত্যাহার করা। গ্র্যান্টের মাধ্যমে ডেটাবেস ব্যবহারের অনুমতি দেওয়া হয় এবং রিভোকের মাধ্যমে ডেটাবেসের অনুমতি প্রত্যাহার করা হয় বা তুলে নেওয়া হয়। গ্র্যান্টের মাধ্যমে ডেটাবেস ব্যবহারের অনুমতি দেওয়া হয় এবং রিভোক কমান্ডের মাধ্যমে ডেটাবেস ব্যবহারের অনুমতি তুলে নেওয়া হয়। ডেটাবেসে যখন কোনো পরিবর্তন করতে চাইছি, সেটাকে বলা হয় ট্রানজাকশান। সেক্ষেত্রে এই ত্রুটিগুলো যাতে না হয় বা ত্রুটি হয়ে গেলে আমার ডেটা যাতে সুরক্ষিত থাকে, সেইটা করার জন্য, সেটাকে নিশ্চিত করার জন্য দুটো কমান্ড রয়েছে এসকিউএলে। একটি হচ্ছে কমিট এবং অপরটি হচ্ছে রোলব্যাক। একটি হচ্ছে কমিট এবং অপরটি হচ্ছে রোলব্যাক। ট্রানজাকশান করার সময় যদি সব কিছু ঠিক থাকে, ট্রানজাকশানে কোনো গণ্ডগোল নেই, সব ঠিক আছে, তখন আমরা কমিট কমেন্ট ব্যবহার করব। কমিট কমেন্ট ব্যবহার করলে আমার পুরনো ডেটার জায়গায় নতুন ডেটা এসে বসে যাবে, অর্থাৎ ডেটাবেসের পরিবর্তন হবে। আমরা ডেটাবেসের পরিবর্তন করতে চাইছি, ডেটাবেসের পরিবর্তন হবে। কিন্তু যদি কোনো ত্রুটি এসে যায়, যদি কোনো ট্রানজাকশনাল ত্রুটি আসে, তখন যে কমেন্টটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে যে রোলব্যাক। রোলব্যাক করলে কি হবে? এই ট্রানজাকশানটাকে বাতিল বলে ধরে নেওয়া হবে এবং পুরনো যে ডেটা, সেই ডেটাটাই থাকবে। এখানে কোনো ডেটা আপডেট হবে না, ডেটাবেসে কোনো ডেটা আপডেট হবে না। কেন না? ট্রানজাকশানে ত্রুটিপূর্ণ ডেটা তৈরি হয়েছে, সেই কারণে আমরা রোলব্যাক কমেন্ট ব্যবহার করেছি। রোলব্যাক কমেন্ট কি করবে? এটাকে বাতিল বলে ঘোষণা করবে। এর ফলে কি হবে? ডেটাবেসে কোনো ডেটা আপডেট হবে না এবং পুরনো ডেটাবেসটাই বজায় থাকবে। ডেটাবেসের যে ট্রানজাকশান হয়, সেই ট্রানজাকশানকে আমরা কন্ট্রোল করতে পারি। এই ট্রানজাকশান কন্ট্রোল করার জন্য এসকিউএল একটি সাব ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেটাকে বলা হয় TCL বা ট্রানজাকশান কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এর মূল কাজ হচ্ছে ট্রানজাকশান সিস্টেমকে নিয়ন্ত্রণ করা। ডেটাবেসের ট্রানজাকশান সিস্টেম নিয়ন্ত্রণ করা TCL এর কাজ। TCL এ মূলত দুটো কমেন্ট থাকে, একটা হচ্ছে কমিট আর একটা হচ্ছে রোলব্যাক। একটা হচ্ছে কমিট এবং আরেকটা হচ্ছে রোলব্যাক। কমিট কি করে? ট্রানজাকশানকে সেভ করে, অর্থাৎ যদি সাকসেসফুল ট্রানজাকশান হয়, তাহলে কমিট কি করে? সেই ট্রানজাকশানটাকে সম্পূর্ণ করে। এর ফলে কি হয়? ডেটাবেস আপডেটেড হয়। ট্রানজাকশানের কোনো ত্রুটি ঘটলে
ডেটাবেসকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে ডেটাবেসের কোনো আপডেট এখানে হয় না। এই এসকিউএল স্টেটমেন্টগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি, যেমন প্রথমেই হচ্ছে ডিএমএল, তারপরে ডিডিএল, ডিসিএল এবং টিসিএল। ডিএমএল এর মধ্যে রয়েছে ইনসার্ট কমেন্ট, আপডেট কমেন্ট, ডিলিট কমেন্ট, মার্জ, কল এবং লক টেবিল। ইনসার্ট, আপডেট, ডিলিট, মার্জ, কল এবং হচ্ছে লক টেবিল। ডিডিএল এর মধ্যে রয়েছে ক্রিয়েট, অল্টার, ড্রপ, ট্রাঙ্কেট এবং রিনেম। ডিসিএল কমেন্টে মূলত দুটো আছে, একটা হচ্ছে গ্র্যান্ট আর একটা হচ্ছে রিভোক। একটা হচ্ছে গ্র্যান্ট কমেন্ট আর একটা হচ্ছে রিভোক কমেন্ট। আর টিসিএলে রয়েছে কমিট, রোলব্যাক, এছাড়াও রয়েছে সেভ পয়েন্ট এবং সেট ট্রানজ্যাকশান। চারটে কমেন্ট রয়েছে টিসিএলে, একটা হচ্ছে কমিট এবং রোলব্যাক, এই দুটো প্রধান কমেন্ট। এর সঙ্গে রয়েছে সেভ। এরপরে আরও দুটো টিসিএল এর কমেন্ট রয়েছে, একটা হচ্ছে সেভ পয়েন্ট আর একটা হচ্ছে সেট ট্রানজ্যাকশান। একটা হচ্ছে সেভ পয়েন্ট আর একটা হচ্ছে সেট ট্রানজ্যাকশান। তাহলে টিসিএল কমেন্টে চারটে আছে, একটা হচ্ছে কমিট আর রোলব্যাক প্রধান দুটো কমেন্ট, তার সঙ্গে রয়েছে সেভ পয়েন্ট আর সেট ট্রানজ্যাকশান। কোনো কোনো বইতে আমরা এই চারটে সাব ল্যাঙ্গুয়েজ ছাড়াও আরও একটি সাব ল্যাঙ্গুয়েজ দেখতে পাই, যেটাকে বলা হয় ডিকিউএল বা ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ বা ডিকিউএল, তার প্রধান কমেন্টটাই হচ্ছে সিলেক্ট। এই সিলেক্ট কমেন্টটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। এবং অনেক বইতে সিলেক্ট কমেন্টকে ডিএমএল বলে লেখা থাকে, কিন্তু এটা একটা ডিএমএল নয়, এটা একটি কোয়ারি প্রসেসিং ল্যাঙ্গুয়েজ। এটাকে ডিকিউএল বা ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ বলে। এই ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে সিলেক্ট কমেন্ট, ডিডিএল কমেন্ট, ক্রিয়েট, অল্টার, ড্রপ, রিনেম, ট্রাঙ্কেট এবং কমেন্টটাও কিন্তু ডিডিএল এর মধ্যে পড়ে। ডেটা কোয়ারিতে সিলেক্ট, এখানে ইনসার্ট, আপডেট, ডিলিট, মার্জ, কল, লক টেবিল, এগুলো ডিএমএল এর মধ্যে পড়ে। লক টেবিল, মার্জ, ডিলিট। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিকিউএল এর মধ্যে পড়ে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। টিসিএল এর মধ্যে চারটে, কমিট, রোলব্যাক, সেভ পয়েন্ট আর সেট ট্রানজ্যাকশান, এখানে সেটা নেই। আচ্ছা, এবার আমরা পড়ব মেটাডেটা। মেটাডেটার অর্থ হলো ডেটার সম্বন্ধে ডেটা বা ডেটা অ্যাবাউট ডেটা। আমরা এখানে যে দুটো চিত্র দেখতে পাচ্ছি, সেখানে দেখছি ডিইএসসি কমেন্ট ব্যবহার করা হয়েছে। ডেটা টাইপ দেখতে পাচ্ছি, কোনো ফিল্ডটা নাল আছে কিনা দেখতে পাচ্ছি, কোনো কি সেট করা হয়েছে কিনা সেটাও দেখতে পাচ্ছি, ডিফল্ট ভ্যালু কি থাকবে সেটাও দেখতে পাচ্ছি, এবং ফিল্ডগুলো সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান আমরা পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ডেটা টাইপের সাইজ দেখতে পাচ্ছি। এই সমস্ত ইনফরমেশানগুলো আমরা দুটো চিত্রেই দেখতে পাচ্ছি। টেবিলে যে ধরনের ডেটা সংরক্ষিত হবে তার সম্পর্কে বলা রয়েছে, অর্থাৎ টেবিলে যে ধরনের ডেটা সংরক্ষিত হবে তার সম্পর্কে বলা হয়েছে, সেই ডেটাগুলো কী ধরনের হবে। অর্থাৎ এখানে নেম একটি ফিল্ড রয়েছে, সেই নেমে কি থাকবে, একটি ভ্যারকার জাতীয় ডেটা থাকবে। তার কত সাইজ হবে, তার সাইজ হবে ম্যাক্সিমাম 20। পরেরটা আমরা দেখছি ওনার বলে একটি ফিল্ড রয়েছে, সেখানে যে সমস্ত ডেটা সঞ্চিত হবে সেটা ভ্যারকার ডেটা টাইপের ডেটা সঞ্চিত হবে, তার সাইজও হবে 20। আবার এখানে আমরা দেখছি বার্থ বলে একটি ডেটা সঞ্চিত হবে, তার ডেটা টাইপ হচ্ছে ডেট টাইপের ডেটা সেখানে সঞ্চিত হবে। এই টেবিলে দেখছি ফিল্ড হচ্ছে আইডি, সেখানে কি ধরনের ডেটা স্টোর করা হবে, সেখানে ইন্টিজার ধরনের ডেটা স্টোর করা হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের ডেটা সঞ্চিত হবে টেবিলে তার সম্পর্কে বলা আছে। কোথাও কিন্তু অরিজিনাল ডেটাগুলো সম্পর্কে কিছু বলা নেই। কোথাও কিন্তু কোনো স্টুডেন্টের নাম আমরা দেখতে পাচ্ছি না, স্টুডেন্টের ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি না, স্টুডেন্টের রেজাল্ট সেটা কিন্তু দেখতে পাচ্ছি না, স্টুডেন্টের আইডিও দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টের যে আইডিটা কী ধরনের ডেটা হবে সেটা হচ্ছে ইন্টিজার ডেটা, তার সাইজ দেখতে পাচ্ছি, তার ডিফল্ট ভ্যালু দেখতে পাচ্ছি, টেবিলটায় কি সেট করা হয়েছে সেটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা টেবিলে যে ধরনের ডেটা সঞ্চিত হবে তার সম্পর্কে আমরা জানতে পাচ্ছি এইখান থেকে। এটাকেই বলা হয় মেটা ডেটা। ডেটা নয়, ডেটার সম্পর্কে ডেটা বা ডেটার সম্বন্ধে যে ডেটা বর্ণনা করা হয়েছে সেটাই হচ্ছে মেটা ডেটা। ডেটা কি? মেটা ডেটা হচ্ছে ডেটার সম্পর্কে ডেটা বা ডেটার সম্বন্ধে ডেটা বা ডেটা অ্যাবাউট ডেটা। টেবিলে যে সমস্ত ডেটা সংরক্ষিত হবে তাদের বর্ণনা করতে যে ডেটা ব্যবহার হয় তাকেই বলা হয় মেটা ডেটা। মেটা ডেটাতে কী ধরনের তথ্য সংরক্ষিত হবে? মেটা ডেটায় ডেটাটা কী ধরনের ডেটা টাইপ হবে, তার সাইজ, তার অ্যাক্সেস রাইট,
বা অনুমতি, কবে অবজেক্টটা তৈরি হয়েছে বা ডেটাটা তৈরি হয়েছে কবে সেইটা দেখাবে, অবজেক্টটা শেষ কবে ব্যবহার করা হয়েছে সেটাও দেখাবে, এবং অবজেক্টটি কে তৈরি করেছেন সেই রাইটারের নাম দেখাবে বা অবজেক্টের ওনার দেখাবে। মেটা ডেটায় কিন্তু কোনো ডেটা থাকে না। এবার আমরা দেখতে পাচ্ছি ডেটা ডিকশনারি। ডিকশনারি কি? ডিকশনারি হচ্ছে একটি বইয়ের মতো যেখানে ওয়ার্ডের মানে লেখা থাকে। একাধিক টেবিল দেখতে পাচ্ছি এবং একাধিক টেবিলে সঞ্চিত যে মেটা ডেটা সেটা দেখতে পাচ্ছি। এই ওয়্যারহাউস টেবিলের মেটা ডেটা হচ্ছে এগুলো, প্রোডাক্টস টেবিলের মেটা ডেটা হচ্ছে এইগুলো সবটা, সাপ্লায়ার টেবিলের মেটা ডেটা হচ্ছে এগুলো সবটা, পারচেসিং টেবিলের মেটা ডেটা হচ্ছে এগুলো। ঠিক এখানেও কোর্স টেবিলের মেটা ডেটা, ট্রেনার টেবিলের মেটা ডেটা, অ্যাডমিন টেবিলের মেটা ডেটা, যতগুলো অবজেক্ট রয়েছে প্রত্যেকটার ডেটা স্টোর করতে হয় ডেটাবেসকে। সেটা একটা ফাইলের মধ্যে সঞ্চয় করে রেখে দিতে হয়, সেই ফাইলটাকেই বলা হয় ডেটা ডিকশনারি। কোনো একটা ফাইলের মধ্যে ডেটাবেসে যত ধরনের অবজেক্ট রয়েছে, যত ধরনের টেবিল রয়েছে, সব কটাকে একসঙ্গে সঞ্চয় করতে হয় এবং সেই ফাইলটাকে বলা হয় ডেটা ডিকশনারি। ডেটাবেসে যত ধরনের অবজেক্ট রয়েছে, যত ধরনের টেবিল রয়েছে, প্রত্যেকটার মেটা ডেটাগুলোকে সংকলন করে রাখে, প্রত্যেকটার মেটা ডেটাকে একসঙ্গে সঞ্চয় করে রাখে একটা ফাইল, সেই ফাইলটাকেই বলা হয় ডেটা ডিকশনারি। তাহলে ডেটা ডিকশনারি হচ্ছে টেবিলের অবজেক্টগুলোর মেটা ডেটা যে ফাইলে সঞ্চিত থাকে সেই ফাইলটাকে বলে ডেটা ডিকশনারি। ডেটা ডিকশনারি ছাড়া ডিবিএমএস সফটওয়্যার ডেটা অ্যাক্সেস করতে পারে না। ডেটা ডিকশনারি ছাড়া ডিবিএমএস সফটওয়্যার ডেটাবেস থেকে ডেটা অ্যাক্সেস করতে পারে না, এবং নিরাপত্তাজনিত কারণে ডেটা ডিকশনারি সবসময় লুক্কায়িত অবস্থায় থাকে বা হিডেন অবস্থায় থাকে, চট করে কেউ সেটা দেখতে পায় না। সেটা লুকিয়ে রাখা হয় ওটাকে, বা হিডেন অবস্থায় রাখা হয় নিরাপত্তাজনিত কারণে, সেটাকে চট করে কেউ দেখতে পায় না। আর ডেটা অ্যাডমিনিস্ট্রেটর, ডেটা ম্যানেজার, ডেটা প্রোগ্রামার, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, এরা কিন্তু ডেটা ডিকশনারি ব্যবহার করতে পারে, এদের পারমিশন দেওয়া থাকে। এরা যেহেতু খুব হাই লেভেল ইউজার এরা, সেই জন্য ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডেটা ম্যানেজার, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, এরা কিন্তু ডেটা ডিকশনারি ব্যবহার করতে পারেন। তাদের বিশেষ বিশেষ প্রয়োজনে তারা ডেটা ডিকশনারি ব্যবহার করতে পারেন।